রাজ্য জুড়ে পদ্ম ফোটাতে 10টা বছর লেগেছে বিজেপির। রাজনীতিতে পায়ের তলায় মাটি তৈরি করতে, শক্ত করতে এই সময়টা খুব একটা দীর্ঘ নয় ঠিকই, কিন্তু ধীরে ধীরে জনসমর্থন বাড়িয়ে আজ 3 থেকে 200-রও বেশি বিধায়ক বিজেপির। শনিবার শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, আর তার পরদিন অর্থাৎ আজ রবিবার বেঙ্গালুরুতে বিজেপির এই বঙ্গ বিজয়ের কাহিনী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোনালেন। শুধু তাই নয়, শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি শক্তিশালী হচ্ছে। বিজেপির দেশ জোড়া সাফল্য শুনিয়ে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे। यानी एक चुनाव के पहले 10 साल पहले जो चुनाव हुआ था सिर्फ 3 एमएलए। आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है। कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय प्रधानमंत्री परम आदरणीय। ये सब नया इतिहास रचने वाली घटनाएं हैं। असम में लगातार तीसरी बार एनडीए की सरकार बनना, बंगाल में पहली बार, और अभी 2 सप्ताह पहले गुजरात के पंचायत और निकाय चुनावों में इतना भारी विजय हुआ कि गुजरात बीजेपी ने पुराने सारे रिकॉर्ड तोड़ दिए। ঠিক 24 ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী জননেতা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বোঝেন। অন্যদিকে আজ কাঁথির শান্তিকুঞ্জের ছবিটা বলে দিচ্ছে পূর্বসূরির থেকে তিনি কতটা আলাদা। শান্তিকুঞ্জের চারপাশে কোথাও বিধিনিষেধের কোনো রকম ব্যারিকেড নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিরাপত্তার নজরদারি বেড়েছে, কথা বলার অপেক্ষা রাখে না, খুব স্বাভাবিক সেটা, কিন্তু শান্তিকুঞ্জের ওই রাস্তা কিন্তু অবারিত দ্বার। লোকজনকে নিরাপত্তার বেড়িতে বাধা হয়নি। পূর্বসূরি মুখ্যমন্ত্রীকে দেখেই কি তাহলে শিক্ষা নিয়েছেন? মানে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বছরের পর বছর ধরে যেভাবে নিরাপত্তার ব্যারিকেডে সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়েছেন, তাদের গতিপথ বারবার আটকানো হয়েছে। শনিবার শপথ নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, তাই শান্তিকুঞ্জে নিরাপত্তার বাড়াবাড়ি শুভেন্দু নিজেই বোধহয় চাননি, যে কারণে ছবি সে কথাই বলছে। তাই নিজেকে বরাবরই মা মাটি মানুষের নেত্রী বলে দাবি করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার বাড়ির বা তার গলির মাটি ছোঁয়ার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। নিরাপত্তার কড়াকড়ি এতটাই ছিল যে তার বাড়ির রাস্তা বা গলি যেটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে সবসময় ব্যারিকেড থাকতো। পাড়া বা সেই পাড়াতে যারা থাকে তাদেরকেও যাতায়াতে যথেষ্ট সমস্যার মুখোমুখি পড়তে হতো, মোটর বাইক চলাচল করতো না। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার ঠিক বাড়ির যে গলি, যে রাস্তা তার সামনেই রয়েছে, এই সেই রাস্তা বা এই সেই গলি যেখান থেকে শান্তিকুঞ্জ অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে হয়। কিন্তু কোথাও কোনো ব্যারিকেড দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যারা চলাচল করছেন, তারা মোটর বাইক নিয়ে চলাচল করছেন, যাতায়াত করছেন। ওনাদের অসুবিধা করে মানুষের সুবিধা করতে চান সব বরাবর। ওনারা কোনো রকম ব্যারিকেড কালকে পুলিশ না জেনে করে দিয়েছিল না, ওনারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে বললেন না ব্যারিকেড খুলে দাও, এখানে যেন মানুষের যাতায়াতের জন্য কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়। খুব ভালো লাগে, এই বাবু খুব ভালো লোক। আগের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে নিজের বাড়ির সামনেই ব্যারিকেড দেওয়া হয়েছিল। আমরা এই পাড়া দিয়ে আমি সারাদিনে 10 বার যাই এই বাড়ির সামনে দিয়ে, কোনোদিন কোথাও কোনো ব্যারিকেড থাকে না। সাধারণ মানুষ তারা তফাৎটা দেখছেন, অবশেষে তারা জনতার মুখ্যমন্ত্রীকে পেয়েছেন। বাহ, যদি এটা বাস্তবে হয় তাহলে ভালো লাগবে। মুখ্যমন্ত্রী আমি এখন সকলের, সবার মুখ্যমন্ত্রী কথার বাটা সহজ, কিন্তু সবার মুখ্যমন্ত্রী হওয়াটা কঠিন। যদি উনি প্রকৃতপক্ষে সকলের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলা মানুষ নিশ্চয় তাকে সমর্থন করবে। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সভ্যতা। শনিবার দিনভর ব্যস্ততায় কেটেছে। ব্রিগেডের শপথ গ্রহণের পর একাধিক কর্মসূচি সেরে কোলাঘাটে ঢুকতে রাত 11:15 বেজে যায়, আর সেখান থেকে আরও প্রায় 95 কিলোমিটার রাস্তা কাঁথি। রাস্তার দুপাশে অবন্তি মানুষ দীর্ঘ সময় ধরে যারা শুভেন্দুর জন্য পথ চেয়ে অপেক্ষা করেছেন। বাঁধনারা উচ্ছ্বাস। শুভেন্দুর সাদা টয়োটা ফরচুনার শান্তিকুঞ্জে পৌঁছতে রাত 2টো বেজে যায়। রবিবারও দিনভর শান্তিকুঞ্জের বাইরে অজস্র মানুষজন এসেছেন শুভেচ্ছা জানাতে।
দিনভর বিশ্রাম নিয়ে শুভেন্দু বিকেলে যখন শান্তিকুঞ্জের বাইরে পা রাখেন, বাইরে তখন জন উচ্ছ্বাসের প্লাবন। শুভেন্দু ধ্বনি, এই ভালোবাসা দেখে শুভেন্দুর মায়ের চোখে জল। ছেলেকে আজ নিজের হাতে মোচার ঘন্ট রেঁধে খাইয়েছেন, সঙ্গে সর্ষে ইলিশ ছিল, রুই মাছের কালিয়া ছিল, মুরগির মাংস ছিল, শেষ পাতে টক দই ছিল। চলুন একবার শান্তিকুঞ্জের বাইরের ছবিটা আজ কেমন ছিল আপনাদের এক ঝলক দেখাই। বাড়ির সামনে গার্ডেন গুলো নিজে বলেই সরিয়ে দিয়েছেন। এ তো খুব ভালো মানুষ, আমাদের কোনোদিন অসুবিধা হবে না। আমার কাছে যে তোমাদের লড়াই সফল হয়েছে। আর টুম্পা বলতে পারবে না, আমাদের পান্তা ভাতের লোক এবার মুখ্যমন্ত্রী। আমি তাকে সাহসী বলে মনে করি, ওই জন্য আমি মনে করলাম যে উনিকে যদি দেওয়ারই হয় তাহলে বাচ্চারা উনি অন্য কোনো উপহার নেই। অবিভক্ত মেদিনীপুরে নির্মল ঘোষের হাত ধরে ছাত্র রাজনীতিতে উত্থান হয়েছিল শুভেন্দু অধিকারী। প্রবীণ নির্মল ঘোষ এখন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি। টেলিভিশনের পর্দায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে দেখে তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। নির্মল ঘোষ আনন্দে তিনি কেঁদে ফেলেছেন। তৃণমূলের ভরাডুবির জন্য প্রবীণ মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন। দলে প্রবীণদের সম্মান নেই, অভিষেকই দলটাকে শেষ করলো বলে তার মত। খারাপ লাগছে, দলটাকে শেষ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতাদের গুরুত্ব দিল না, গুরুত্বই দিল না। সমস্ত যত নিচে থার্ড গ্রেডের নেতাদেরকে, থার্ড গ্রেডের কর্মীরা যারা কর্মীই নয় তাদেরকে ডেকে নিয়ে সেসব টিকিট দিয়ে শেষ। কাকে বলবো, একটা সিনিয়র লিডার দাঁড়িয়ে থাকতো, ধাক্কা দিয়ে পুলিশরা বের করে দিত। শুভেন্দু কেন আউট হয়ে গেল? আমার নাম শুভেন্দু বলেছিল একদিন, আইপ্যাকের প্রশান্ত কিশোরকে বলেছিল নির্মল দাকে জেলা প্রেসিডেন্ট, কেউ বলতে পারলো না। তারপরে তো সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আইপ্যাক নেটওয়ার্কের মধ্য দিয়ে এইসব করলো। নির্মল ঘোষেরা নিঃশর্তভাবে তৃণমূল কংগ্রেস করে এসেছেন, দলটাকে সামলেছেন, ভালোবেসেছেন। তাই চোখের সামনে দলের এই ভরাডুবি দেখে তারা আর চোখের জল আটকে রাখতে পারছেন না এবং চুপ করে থাকতেও পারছেন না। অদ্যপান্ত কর্পোরেট হতে গিয়ে কি তাহলে দলকে সেনাপতি ডোবালেন? শুধু তো প্রবীণ নয়, নবীনরাও, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত খাস লোক বলে লোকে যাদের চিনত, সেই রিজু দত্তরাও আইপ্যাক নিয়ে প্রকাশ্যে এখন মুখ খুলেছেন। জমে থাকা ক্ষোভের লাভাস্রোত তাদের মুখ থেকে এখন বেরিয়ে আসছে। ফলে বুঝতেই পারছেন তৃণমূল শিবিরে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। মুখ খুলে সাসপেন্ড হতে হয়েছে রিজু দত্তকে। তৃণমূল এখন একটা ডুবন্ত জাহাজ, আরও খুল্লা। রিজু দল চালাচ্ছেন প্রতীক জৈন। টিকিট কনফার্ম করতে তার থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল আইপ্যাক। মমতা দি অভিষেক দানা আইপ্যাক আর প্রতীক জৈনই তৃণমূল কংগ্রেস চালাতো। তো আমাকে বারংবার ডাকা হয়েছে, ডেকে আমাকে প্রতীক জৈন কনফার্ম করেছে তোমার ডেবরা পশ্চিম মেদিনীপুরের টিকিট ফাইনাল হয়ে গেছে। বলছি আমি ওপেনলি, এবং এটাও বলছি তিনি আমার থেকে ডাইরেক্টলি কোনো টাকা পয়সা চাননি, মিথ্যে কথা আমি বলবো না। কিন্তু তার ঘরের বাইরে, তার পাশের ঘরে যে ভদ্রলোক বসতেন, তার নাম অর্জুন, পুরো নামটা আমি জানি না, অর্জুন বলেই পরিচিত, সে আমাকে বলেছিল টিকিট তো আপকা হো গিয়া হ্যায়, কনফার্ম করনে কে লিয়ে 50 লাখ। আমাকে টেক্সট মেসেজ লিখে পাঠানো হতো, এই ভাষায় বলো। আমি এখনো বলছি 10টা সেন্টেন্স যদি আমাকে লিখে পাঠাতো দল যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করো, তার মধ্যে আমি বলতাম 2টো, বাকি 8টা বলতাম না। ওই 8টা বললে আজকে মার্ডার হয়ে যেতাম। উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে, আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলব, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। যদি আমাকে এই সত্যি কথা যে বিজেপি আমার পরিবারকে রক্ষা করেছে এটা বলার জন্য যদি সাসপেন্ড করা হয়,
তাহলে চিফ হুইপের মেয়ে মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র বলছে, চোখে ঠুলি পড়ে আছো, অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলছে, ব্যবস্থা হবে না কেন? আমরা সফট টার্গেট, যেহেতু আমরা কোনো নেতা মন্ত্রীর ছেলেমেয়ে নয়। রিজুর কথা শুনলেন, এবার কোহিনুরের কথা শুনুন। আরেকজন সাসপেন্ডেড কোহিনুর মজুমদার, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। অত্যাচার মমতা ব্যানার্জি কোনোদিন পুলিশকে দিয়ে করায়নি, যেটা অভিষেক ব্যানার্জি স্পেসিফিক্যালি করতো। পাশবিক অত্যাচার করতো। বিভিন্ন জায়গার বিভিন্ন এসপি ট্রান্সফার পোস্টিং পেত অভিষেক ব্যানার্জির থ্রু করে। দলের মনে হয়েছে যে সিঙ্গুর নন্দীগ্রাম করা একজন কর্মী, তার কথাটা না শুনে 2014 সালে আসা একজন নেতা, তার কথা বা তাকেই বাঁচানোটা এই মুহূর্তে শ্রেয়। সেই দল বাঁচাবে। এই দল তো অলরেডি এখন উঠে যাওয়ার পরিস্থিতিতে চলে গেছে। বেশ, রিজু কোহিনুরের কথা আমরা শুনলাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন আপনাদের মনেও আসছে। এই তৃণমূল নামক যে একটা জাহাজ, সেটা ডুবে যাচ্ছে, এটা মনে করেই কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে হাত ধরতে চাইছেন? বিজেপিকে রুখতে বাম, অতি বামের সঙ্গে জোটেও আপত্তি নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছেন। খুব স্বাভাবিকভাবেই তাও নিয়েও দলে প্রশ্ন উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ্র তিনি আবার দাবি করছেন যে আইপ্যাকের স্ক্রিপ্ট পড়েছেন দলনেত্রী। সুপ্রিয় কিন্তু দলের স্পোকসপারসন, মুখপাত্র। 11 আসার আগে দীর্ঘদিন যারা কলেজ গেটে, মাঠে ময়দানে যারা বাম রাজনীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তৃণমূলকে কার্যত প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাদের জন্য সমান অসম্মানের, সমান অবমাননা। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না, কোনো হয় না। there is the permanent friendship and permanent enmity in the politics. এই প্রস্তাব সর্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব হতে পারে না। তিনি যে মানের নেত্রী, যে বিরোধী নেত্রী, তার নিজস্ব বয়ান এটা নিশ্চয়ই নয়। আমি মনে করি এর পেছনেও হয়তো আইপ্যাক। যদি কারো মনের মধ্যে বিরূপতা থাকেই, সেটা অনেক আগে থেকেই থাকা উচিত ছিল এবং সেটা সঠিক জায়গায় সেটাকে বলা উচিত ছিল। আজকে বলার মানে হলো সে দলটাকে নিশ্চয়ই ভালোবাসেনি। দলকে যে ভালোবাসি, আমার ছেলে ভালোবাসি, সে একটা অন্যায় কাজ করেছে, আমি মাইক লাগিয়ে রাস্তায় গিয়ে বলবো না আমার ছেলে খারাপ। তৃণমূলের এই গৃহযুদ্ধ তো দলের ভরাডুবিকে কেন্দ্র করে। যদিও তৃণমূল সুপ্রিমো নিজে এখনও এই পরাজয় মেনে নিতে পারছেন না। তিনি দাবি করছেন তিনি হারেননি, জোর করে তাকে নাকি হারানো হয়েছে। 26-এর ফল জনমত বলে মেনে নিতে তিনি নারাজ। তবে প্রবীণ বিধায়ক, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন ফল না মেনে উপায় কি? সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, তারপরে রেজাল্ট তৈরি হয়েছে। ফলে আমি এগুলোকে অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারছি না, কিন্তু তবুও আলটিমেটলি মানতেই হবে, কারণ ফলাফলে যা বেরিয়ে এসছে সেটাকে মেনে নিতে হবে। পালাবদল হতেই ঝাঁপি খোলার পালা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের তোলাবাজির কামড় থেকে শেওড়াফুলির যৌনকর্মীরাও বাদ যাননি। তাই তৃণমূল হারতে সেখানেও সেলিব্রেশন, বিরিয়ানি, মিষ্টি, আবিরের ঢেউ শেওড়াফুলির যৌনপল্লীতে। আগে যেরকম ছিলাম ভয়ে ভয়ে, এখন অনেক একদম পুরো একদম। এখানকার কটা গুন্ডা বাহিনী তৃণমূলের, ঠিক আছে, যে ওটা হচ্ছে এখানকার এমএলএ, মানে এমএলএর হাত এনাদের মাথায় ছিল। তো এখানে রীতিমতন চমকেছে, রীতিমতন ধমকেছে। বাড়িওয়ালাদের কাছ থেকে 20 টাকা, ভাড়াটেদের কাছ থেকে 10 টাকা দিতেই হবে, না দিলে আমার বাড়িতে 16খানা মেম্বার, ঠিক আছে, ওনাদের করে মানে সব দোকান বন্ধ করে দিয়েছিল। দিতেই হবে জবরদস্তি। আমরা দেবো না বলেছি বলে আমাদের বাচ্চাদের খাবার বন্ধ, দুধ বন্ধ, সব বন্ধ, আমাদের রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তৃণমূল যেদিনকে মানে এদের করে তৃণমূলের নিয়ে এত ভয় দেখেছিল, এমএলএ আসুক, এমএলএ কে নিয়ে এসে তোমাদের করে মারধর করবো, মারতে এসেছে। আমি বললাম এতে করে মারতে এসছে, খাওয়া দাওয়া পুরোভাবে বন্ধ, কেউ যদি খাবার দেয় এদের করে মেরে দেবে। কারণটা হচ্ছে একটাই, তোলাবাজি। পুলিশকে বলেছি, পুলিশ বলেছে তোমরা চুপ করো, তোমরা দাও।